স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। আজ আমরা কথা বলবো ট্যাক্স নিয়ে। আলোচনায় থাকছে বেনিফিশিয়াল ওনারশিপ, রিফান্ড মিসিং, আইআরএস নোটিশ সহ যাবতীয় বিষয়ের খুঁটিনাটি। আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন ডায়নামিক ট্যাক্স সার্ভিসেসের সিইও ও আইআরএস এনরোল এজেন্ট আব্দুল চৌধুরী। আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরা আজকে চেষ্টা করব আপনাদের যত কোয়েশ্চেন আছে আনসার করার জন্য। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে কল দিবেন। জি নিশ্চয়ই। দর্শক আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন, যেমনটা আমাদের অতিথি বলছিলেন। টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন অথবা টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, আপনার মতামত জানাতে পারেন, ট্যাক্স সংক্রান্ত করতে পারেন যে কোনো প্রশ্ন, আমাদের বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনা শুরু করতে চাই। আব্দুল চৌধুরী, অনেকগুলো বিষয় রয়েছে আলোচনায়, তবে যেই বিষয়গুলো দর্শকদেরকে একটু আগে বলছিলাম, আমি বেনিফিশিয়াল ওনারশিপ দিয়ে শুরু করতে চাই। এই সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। হ্যাঁ, সো এই বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন এই জিনিসটা একটা নতুন ফাইলিং যেটা শুরু হয়েছে এই বছর। এইটা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক, এইটা একটা ডিপার্টমেন্ট আছে ইউনাইটেড স্টেটসের। এই ডিপার্টমেন্টের মধ্যে এটা আপনাকে ডকুমেন্টটা ফাইল করা লাগে। সো আমরা আজকে ডিসকাশন করব এই ফাইলিংটা কি এবং এইটা কেন ফাইল করা লাগবে, রাইট? সো এই ফাইলিংটা শুরু হয়েছে আপনার কর্পোরেট ট্রান্সপারেন্সি অ্যাক্ট, এইটা বেসিক্যালি অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট অফ 2020, রাইট? তার মানে বেসিক্যালি বর্তমানে গভর্নমেন্ট চাচ্ছে যে যত কর্পোরেশন, এলএলসি, যত বিজনেস আছে, রাইট, রেজিস্টার্ড বিজনেস, আমি এই ডেফিনিশনটা একটু পরে আবার আপনাদেরকে বলবো, যত বিজনেস আছে ওই বিজনেসদের ওনার কারা, স্পেসিফিকলি যারা 25% or more ওনার, ওই ওনারশিপ ইনফরমেশন গুলো ওরা একটা সেন্ট্রালাইজড ডিপার্টমেন্টের কাছে রাখতে চাচ্ছে। এতে যেটা ওদের সুবিধা যেটা হবে, কোনো কারণে ধরেন যদি কোনো কেস হয়, গভর্নমেন্ট ইনভেস্টিগেশন হয়, যাতে ওই ডিপার্টমেন্ট অ্যাপ্রুভালের পরে যাতে ইনফরমেশনটা ইজিলি বার করে আনতে পারে, রাইট? সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা মেক শিওর করবেন যে আপনারা আমাদের কথাগুলো ফলো করতেছেন, বিকজ এই ফাইলিংটা যদি ঠিক মতো না হয়, টাইম মতো যদি না ফাইলিং হয়, তাইলে এটাতে আপনার $500 পেনাল্টি পার ডে, রাইট? সো এটা খুবই ইম্পর্টেন্ট ফাইলিং। সো বেসিক্যালি এনিথিং দ্যাট ইজ উইথ ফাইন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক, যেটাকে বলে ফিনসেন, ওই ডিপার্টমেন্টের মধ্যে যত ফাইলিং আছে ওইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফাইলিং এন্ড ইউ মাস্ট ফাইল ইট, রাইট? এখন কারা এই ডকুমেন্টটা ফাইল করা লাগে, রাইট? বোথ ডোমেস্টিক এন্ড ফরেন এন্টিটিজ রেজিস্টার্ড টু ডু বিজনেস ইন দ্য ইউনাইটেড স্টেটস মাস্ট ফাইল দিস বিওআই ফর্ম। এখন এখানে একটা টেকনিক্যালিটি আছে। এখন যত বিজনেস একটা স্টেটের সাথে ইনকর্পোরেট হয়েছে, রাইট? তার মানে আপনার যদি এলএলসি থাকে, তার মানে আপনি একটা স্টেটে আপনার এলএলসি ক্রিয়েট করছেন, অথবা আপনার যদি কোনো কর্পোরেশন থাকে, অথবা এস কর্প হোক, সি কর্প হোক, যত ইনকর্পোরেটেড এন্টিটি আছে এই এন্টিটি গুলোর এই ফাইলিংটা করা লাগবে, ঠিক আছে? তার মানে আপনি যদি রেগুলার সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, যেখানে আপনি একজন গিগ ওয়ার্কার, অথবা আপনি উবার চালান, অথবা আপনি ডোরড্যাশ করেন, যেটাই হোক, আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন এবং আপনি কোনো স্টেটের সাথে কোনো কর্পোরেশন বানান নাই, আপনার এই ফাইলিং রিকোয়ারমেন্ট লাগবে না। অলসো আরেকটা সিনারিও আমি আগে বলে দিচ্ছি কাদের ফাইলিং লাগবে না, সো এটা আপনাদের বুঝতে একটু ইজি হবে। অনেক সময় দেখা গেছে যে আপনার একজন সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল এবং আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার যাতে আপনার এই কন্ট্রাক্টরকে দেওয়া না লাগে, ওই কারণে আপনারা ইআইএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করছেন। আপনাদেরও কিন্তু আপনার যদি শুধু ইআইএন নাম্বার থেকে থাকে, আপনারও ফাইলিং, এই বিওআই ফাইলিং ইনফরমেশনটা করা লাগবে না। আরেকটা সিচুয়েশন হতে পারে যে আপনি সেম থিং, বাট আপনার একটা ডিবিএ আছে, তার মানে আপনি কোনো ইনকর্পোরেশন করেন নাই, আপনি শুধু ডিবিএ রাখতেছেন, আপনার এই ফাইলিং রিকোয়ারমেন্ট থাকবে না। অথবা অনেক ভেন্ডররা আছেন যারা আপনাদের শুধু সেলস ট্যাক্স সার্টিফিকেট আছে কিন্তু কোনো কর্পোরেশন নাই, তার মানে এলএলসি নাই, অথবা সি কর্প, এস কর্প, কোনো কিছুই নাই, আপনাদের শুধু সেলস ট্যাক্স সার্টিফিকেট দ্যাট ইজ আন্ডার ইউর পার্সোনাল নেম, আপনাদের কিন্তু এই ফাইলিং রিকোয়ারমেন্টটা লাগবে না। সো বেসিক্যালি যারা কর্পোরেশন, সি কর্প হোক, এলএলসি হোক, নন প্রফিট অর্গানাইজেশন হোক, যারা স্টেটের সাথে রেজিস্ট্রেশন করছেন, আপনাদের এই ফাইলিংটা করা লাগবে। এবং এখন আমরা ডিসকাস করবো ফাইলিং এ কি থাকবে এবং কখন ফাইল করা লাগবে, রাইট? ফাইলিংটা খুবই সিম্পল। আপনার শুধু ডিটারমিনেশন করা লাগবে আপনার ফাইলিং করা লাগবে কিনা না, দেন অল ইউ নিড টু ডু ইজ
আপনার কর্পোরেশনে যে 25% মোর ওনার আছে, রাইট? একজন যদি 25% উপরে ওনারশিপ থেকে থাকে, ওই ইন্ডিভিজুয়ালের ইনফরমেশন রিপোর্ট করা লাগবে, ঠিক আছে? সো দ্যাট মিনস আপনাদের যদি 4 জন পার্টনার থাকে এবং সবারই 25% করে ওনারশিপ, দেন সবার ইনফরমেশনটা রিপোর্ট করা হবে। অলসো আরেকটা হইতে পারে যে আপনারা ধরেন 3 জন পার্টনার আছেন 25%, রাইট? লেটস সে 75%, এবং আরো 2 জন পার্টনার আছেন 20% এবং 5, কিন্তু ওই বাকি 2 পার্টনাররা সাবস্টেনশিয়াল কন্ট্রোল আছে বিজনেসের মধ্যে। তার মানে আপনি হলেন 5% ওনার, আপনি কোনো পয়সা আপফ্রন্ট করেন নাই, বাট ব্যবসাটা আপনিই চালাচ্ছেন, আপনিই সব ডিসিশন নিচ্ছেন, বিকজ আপনার অন্যান্য পার্টনার যারা আছে ওরা সব লিমিটেড পার্টনার। আপনারও কিন্তু তাইলে ওই ইনফরমেশনটা, মানে ওই ওনারের ইনফরমেশন রিপোর্ট করা লাগবে। সো টু সামারাইজ, 2 people goes into this. Number 1, যে কোনো ইন্ডিভিজুয়াল যাদের ওনারশিপ ইনফরমেশন 25% এর উপরে, এবং যে কোনো ওনার যাদের সাবস্টেনশিয়াল কন্ট্রোল আছে এই কোম্পানির উপরে, ওই ইন্ডিভিজুয়ালেরও ইনফরমেশন রিপোর্ট করা লাগবে। এখন না, আমরা নেক্সট কোয়েশ্চেন ইজ কি কখন ইনফরমেশনটা রিপোর্ট করা লাগবে। সো এখানে আপনার 3টা গ্রুপ আছে, ওকে? গ্রুপ নাম্বার 1 হইল গিয়া যারা অলরেডি কর্পোরেশন আছে আপনাদের prior to 2023 December 31st 2023, তার মানে আপনার কর্পোরেশন ক্রিয়েট হইছে 2023 তে অথবা 2023 এর আগে। ওই গ্রুপ অফ বিজনেস গুলো আপনাদের সময় আছে আনটিল জানুয়ারি 2025, তার মানে জানুয়ারি 2025 এর আগে আপনার এই ইনফরমেশনটা মাস্ট রিপোর্ট করা লাগবে। এবং আপনি যদি রিপোর্ট টাইম মতো না করেন, এখন আপনি যদি ধরেন আপনি রিপোর্ট করলেন না বিকজ ইউ ওয়ান্ট রিপোর্ট, তখন কিন্তু আপনার $500 পেনাল্টি শুরু থাকবে per day. This is going to be not for non-compliance and criminal penalty, right? So this is very important. Also, এখন আপনার সেকেন্ড গ্রুপ হইলে গিয়া যারা কর্পোরেশন ক্রিয়েট করছেন 2024 এ অথবা 2024 এ আপনারা কর্পোরেশন ক্রিয়েট করবেন, ওকে? সো এখন আপনাদের যে টাইম আছে, ইউ হ্যাভ আনটিল 90 days ফ্রম দ্য ডেট অফ ক্রিয়েশন। তার মানে আপনার যদি যে ডেটে আপনার কর্পোরেশনটা ক্রিয়েট হয়েছে ওই দিনের 90 days এর মধ্যে, রাইট, আপনার এই ইনফরমেশনটা ফাইলিং করা লাগবে। দেন থার্ড গ্রুপ হইলে গিয়া আগামী বছর থেকে যারা 2025 এবং আপনারা ফিউচারে বেসিক্যালি যত ইনফরমেশন ফিউচারে যত কর্পোরেশন আপনারা ক্রিয়েট করবেন, দেন আপনার কর্পোরেশন ক্রিয়েটের within 30 days আপনার এই ইনফরমেশনটা রিপোর্ট করা লাগবে। বেসিক্যালি, ইন আদার ওয়ার্ডস, সিম্পল বেস্ট ওয়ে টু এক্সপ্লেইন দিস ইজ দিস: গভর্নমেন্ট জানে যে অতদিন আপনাদেরকে এই ইনফরমেশন গুলো রিকোয়ারমেন্ট করে নাই, ওরা চাচ্ছে ইজিলি আপনাদেরকে এই ইনফরমেশনটা রিপোর্ট করানোর জন্য। সো যারা পুরনো কোম্পানি আপনাদেরকে অনেক সময় দিছে, যারা এই বছর কর্পোরেশন বানাবেন ওরা বুঝতে পারতেছে যে এই ইনফরমেশনটা একটু অনেক নতুন, ইটস গোনা টেক টাইম, মানুষের সময় লাগবে এই ইনফরমেশনটা বোঝার জন্য, আপনাদেরকে ওরা 90 দিন সময় দিছে। এবং নেক্সট ইয়ার থেকে 2025 থেকে ওরা খুবই স্ট্রিক্ট থাকবে এই রুল নিয়ে, এবং ওরা বলবে যে কর্পোরেশন ক্রিয়েট হওয়ার 30 days এর মধ্যে আপনি এই ইনফরমেশনটা মাস্ট রিপোর্ট করবেন। লাস্ট থিং, যদি ধরেন আপনার ঠিকমতো ফাইলিং হয়েছে, আপনি ফাইলিং করে ফেলছেন, এটা কিন্তু ওয়ান টাইম ফাইল, প্রত্যেক বছর আপনার এটা ফাইল করা লাগবে না, একবার ফাইল করবেন এন্ড ইটস ডান। হাউএভার, যদি পরে কোনো ওনারশিপ চেঞ্জ হয় যেখানে আপনার আরেকজন মানুষের ইনফরমেশন রিপোর্ট করার আগে, দেন ইউ হ্যাভ টু রিফাইল এগেন। লাস্টলি, আমি জানি এখন অনেক ইনফরমেশন আপনাদেরকে দিছি, কি ইনফরমেশন গুলো এখানে যাবে? বেসিক্যালি ভেরি সিম্পল: ওনারের ফুল লিগ্যাল নেম, ডেট অফ বার্থ, কারেন্ট রেজিডেন্ট অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস, এবং একটা ইউনিক আইডেন্টিফাইং নাম্বার, তার মানে ইউএস পাসপোর্ট অথবা ড্রাইভার্স লাইসেন্স। ওকে, সো এগেন আমরা আপনাদেরকে অনেক ইনফরমেশন এখন দিলাম, এটা কিন্তু খুবই হট টপিক এখন বর্তমানে। আপনাদের যদি কোনো কর্পোরেশন থেকে থাকে, আপনি অলরেডি জানবেন এই ইনফরমেশনটা, আপনারা বোধহয় অলরেডি এই ইনফরমেশনটা পাচ্ছেন, কিন্তু আপনি শিওর না এটা কি ফাইলিং করা লাগবে কিনা না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু ফাইল, এন্ড প্লিজ মেক শিওর আপনারা ফাইল করেন। যদি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে আমাদেরকে জানাইতে পারবেন।
জি, আমরা স্পষ্ট হয়েছে। আমি একটু আব্দুল চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাইবো যে রিফান্ড যাদের মিসিং হয়েছে তারা আসলে এই মুহূর্তে কি করবেন, কিংবা তারা আসলে পরবর্তীতে কিভাবে এই বিষয়টি নিয়ে আগাবেন, কোন কোন পদ্ধতিতে যাবেন? ওকে আপা, সো দিস ইজ ভেরি গুড কোয়েশ্চেন। সো বেসিক্যালি এখন যে সিচুয়েশন হচ্ছে যে অনেক আইআরএস এর চেক স্পেশালি রাইট বর্তমানে হয় ট্যাক্স পেয়াররা পাচ্ছেন না, অথবা এটা রিফান্ডে অনেক ইদার ডিলে হচ্ছে, এবং যখন দেখা গেছে যে ডিলে কেন হচ্ছে, পরে দেখা গেছে যে আইআরএস আপনাকে অলরেডি চেক পাঠাই দিছে কিন্তু আপনি কখনো চেক পান নাই। সো এখন আমি যেটা দেখছি যে গত 2 বছর যে ঘটনাটা ঘটতেছে, ফর সাম রিজন অনেক মেল মিসিং হচ্ছে অথবা চুরি হচ্ছে, রাইট? এখন আইআরএস দেখা গেছে যে অনেককে চেক পাঠাইছে। সো ফর এক্সাম্পল আপনার কখন চেক আসতে পারে, রাইট? ইউজুয়ালি মানুষ ডাইরেক্ট ডিপোজিট করে ট্যাক্স রিফান্ডের সময়। হাউএভার অনেক সময় দেখা গেছে যে আপনার যদি কোনো কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ভুল ছিল, তখন আইআরএস আপনাকে তো ডাইরেক্ট ডিপোজিট পাঠাইতে পারবে না, তখন ওরা আপনাকে চেক পাঠাবে। অথবা আপনি যদি এমপ্লয়ি রিটেনশন ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করছেন কর্পোরেশন হিসেবে, আপনাকে আইআরএস চেক পাঠাবে। অথবা আপনারা যদি কোনো অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন করে থাকেন, আপনাদের ট্যাক্স রিটার্ন যেটা আছে ওইটা ভুল হয়েছিল এবং আপনারা এটা সংশোধন করার জন্য আপনি অ্যামেন্ডেড ট্যাক্স ফাইল করছেন, ওইটাতে কিন্তু আপনার most like usually ওরা চেক পাঠায়, স্পেশালি ইফ ইটস প্রায়র ইয়ার্স 2019, 20, 21 as well, ওরা ইউজুয়ালি আপনাকে চেক পাঠায়। এখন দেখা গেছে যে অনেকের রিফান্ড এখনো ডিলে আছে, রাইট? সো রিফান্ড যখন ডিলে হয় আপনি কি করবেন? আপনি বেসিক্যালি চেক করবেন আইআরএস এর ওয়েবসাইটে আপনার কি সিচুয়েশন। এখন আপনার যদি অ্যামেন্ডেড রিটার্ন হয়ে থাকে, ইউ গো ওয়্যার ইজ মাই অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন। আপনারা যখন সার্চ করবেন আপনার ইনফরমেশন গুলো, তখন লেখা থাকবে যে আপনি কোন পজিশনে আছেন। ইউজুয়ালি আইআরএস যখন প্রসেস করে আপনাকে ওরা লেটার পাঠাবে এবং বলবে যে ইওর ক্লেম হ্যাজ বিন অ্যাপ্রুভড এবং আমরা তোমাকে এই পয়সা পাঠাই দিব, চেক পাঠাই দিব, যেটা হোক, রাইট? পরে দেখা গেছে যে আপনার চেক আসেন নাই, সো হোয়াট ডু ইউ হ্যাভ টু কল দ্য আইআরএস, রাইট? এখন আইআরএস এর তো অবভিয়াসলি এখন বুঝতে পারতেন ইউজুয়ালি সময় লাগে, বাট ইউজুয়ালি এখন ওরা a lot better than previous years, ঠিক আছে? which is a good thing. আপনি আইআরএস কে কল করে দেখবেন যে আপনার কি সিচুয়েশন, চেকটা কোথায়। যদি দেখা গেছে যে আইআরএস এখনো কোনো চেক ইস্যু করে নাই, ওরা এখনো রিভিউ করতেছে অথবা এখনো প্রসেস করে নাই, দেন জাস্ট মেক শিওর আপনার কোনো কিছু করা লাগতেছে না, ঠিক আছে? অনেক সময় দেখা গেছে যে আইআরএস আপনাকে একটা লেটার পাঠাইছে এবং ওই লেটারের রেসপন্ডের জন্য ওয়েট করতেছেন। সো জাস্ট আন্ডারস্ট্যান্ড আপনারা কোন পর্যায়ে আছেন। এখন যদি দেখা গেছে যে ওরা আপনাকে অলরেডি চেক ইস্যু করে দিছে, দেন ইউ নিড টু মেক শিওর দ্যাট আপনার ওই চেকটা কোথায় গেছে। এখন আপনি যদি চেকটা পান নাই, দ্যাট মিনস মোস্ট লাইকলি চেকটা আপনার কাছে আসে নাই, ঠিক আছে? এখন মেক শিওর আপনারা বাসায় মেলগুলো ঠিক মতো চেক করতেছেন, এবং দেখা গেছে যদি কোনো কারণে না আসে থাকে, দেন ইউ নিড টু ফাইল আ ফর্ম কল 3911, রাইট? 3911। ওইখানে লেখা থাকবে যে আপনার চেকটা কিসের জন্য, আপনার নাম কি, সোশ্যাল কি, অ্যাড্রেস কি, এবং আরো কিছু ইনফরমেশন চাবে কিসের জন্য চেক, কোন ফর্মের জন্য। ভেরি ইজি ফর্ম, এটার জন্য আপনার কোনো অ্যাকাউন্টে লাগবে না, আপনারা নিজেরাই পারবেন ফর্মটা ফিল আপ করার জন্য। বাট যদি লাগে আপনি অফকোর্স ইউ কুড কন্ট্যাক্ট সামবডি। এবং ওই ফর্মটা আপনি পাঠানোর পরে আইআরএস একটা এটাকে বলে চেক ট্রেসিং, রাইট? ইন আদার ওয়ার্ডস ওরা একটা ইনভেস্টিগেশন শুরু করবে টু ডিটারমিন এই চেকটা কোথায় গেছে, ঠিক আছে? কারণ দেখা গেছে যে অনেকের চেক ভুল মানুষের কাছে নামে গেছে, অথবা আর অনেকের চেক দেখা গেছে যে আরেকজন মানুষ ক্যাশও করে ফেলছে ওরা, রাইট? ফ্রডুলেন্ট হিসেবে। সো দিস ইজ ওয়াই এই জিনিসটা এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন যে যদি কোনো কারণে আপনার চেক মিসিং, দেন প্লিজ রাইট অ্যাওয়ে ফাইন্ড আউট হোয়াটস গোইং অন, এবং যদি আপনার 3911 ফাইল করা লাগে, ফাইল দ্যাট রাইট অ্যাওয়ে, ঠিক আছে? ফাইল করে আপনি ফ্যাক্স করবেন, বিকজ আপনি যদি ফ্যাক্স করে থাকেন ওইটা আপনার ইনফরমেশনটা খুবই কুইকলি ওরা পাবে ইনস্টেড অফ মেইলিং। অলসো 3911 পাঠানোর পরে আপনি আবার ওদেরকে 1 মাস পরে কল দিবেন, ঠিক আছে? বিকজ what's going on right now is that IRS এর কিন্তু অনেক নতুন এমপ্লয়ি এবং নতুন স্টাফ, যেটা অনেক সময় ওরা ঠিক ইনফরমেশন আপনাকে দিতেও পারে বা নাও দিতে পারে, রাইট? দিস ওয়াই ইউ হ্যাভ টু কিপ অন মেকিং শিওর যে আপনি ফলো আপ করতেছেন আপনার কোন সিচুয়েশন আছে। দেন এট ওয়ান পয়েন্ট ইনশাআল্লাহ your check will get the issue will get resolved. জি, আমরা আইআরএস এর নোটিশ নিয়ে আরো বিস্তারিত জানবো, তবে একটু বিরতির সময় হয়ে গেছে। আব্দুল চৌধুরী সঙ্গেই থাকবেন। দর্শক টিভি অ্যানালাইসিস নিচ্ছে একটু বিরতি, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things.
set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে টিভিএন অ্যানালাইসিসের ট্যাক্স নিয়ে আলোচনা করছি আজকে আমরা আইআরএস এনরোল এজেন্ট আব্দুল চৌধুরী আমার সাথে অনলাইনে যুক্ত আছেন। দর্শক আপনারাও যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন, টিভিএন 24 আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন ট্যাক্স সংক্রান্ত। আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিতে চাই। এমডি আনিসুল ইসলাম যে প্রশ্নটি করেছেন, আসলে ট্যাক্স সিজনের একদম শুরু থেকে এখন পর্যন্ত যে বিষয়টি বারবার দর্শকদের কনসার্নে ছিল, যে বিষয়টি আসলে বারবার আলোচনায় উঠে এসেছে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আনিসুল ইসলাম আসলে সেই বিষয়টি জানতে চেয়েছেন। আব্দুল চৌধুরী, কোনো আপডেট আছে? Yeah, so child tax credit right now still $2,000 per child, right? এখন again, I don't think এইটাতে কোনো increase হবে for next year. I'm not sure right now, but right now it's still $2,000 per child. এখন obviously আপনারা তো জানেন এরা এই ক্রেডিটটা কারা পায়, যারা 17 বছরের নিচে। আপনারা যদি ছেলেমেয়েরা থাকে যারা 17 বছরের নিচে, ওদের জন্য আপনারা $2,000 ক্রেডিট পান বাচ্চাদের জন্য। এটা so that's what it is. এখনো কোনো আপডেট নাই, but I don't think, আমার যেটা মনে হয় চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটা চেঞ্জ হবে না, এটা ফিক্স থাকবে। আমরা মনে হয় যে দর্শকদের প্রশ্নের উত্তর স্পষ্ট করতে পেরেছি। আইআরএস এর নোটিশ নিয়ে আলোচনার কথা বলছিলাম। যারা আইআরএস এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের নোটিশ পাচ্ছেন ইমেইলের মাধ্যমে, তারা আসলে কি করবেন, কোন কোন দিকগুলোতে একটু বাড়তি সচেতন হতে হবে? সো এখন আপনার আইআরএস এর লেটার অথবা স্টেট লেটার, যেটা এখন আমরা আইআরএস এর লেটার নিয়ে কথা বলবো। এখন আপনার আইআরএস এর যখন একটা লেটার আসে, নাম্বার ওয়ান থিং ইজ আপনার মেক শিওর করা লাগবে যে আপনারা লেটারটাতে রেসপন্স করতেছেন, রাইট? বিকজ আপনারা যদি লেটারটা রেসপন্স না করেন, এটাতে কোনো সলিউশন হবে না। অনেক সময় মানুষ আমরা মনে করি যে এটা লেটার আসছে, এটা অনেকে ভয় পেয়েও লেটারটা খুলেন না, বুঝছেন? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনারা লেটারটা খুলবেন। তারপর লেটার খোলার পরে আপনারা দেখবেন যে আসলে এই লেটারটা কোন বছরের জন্য। সব লেটার যখন আসে, লেটারের টপ রাইট কর্নার, রাইট, মানে উপরের ডাইন সাইডে সবসময় লেখা থাকে যে এই কি ধরনের কোন ইয়ারের জন্য লেটারটা আসছে, এবং লেটারের একটা আইডেন্টিফিকেশন থাকবে, রাইট? এখন এটা হইতে পারে CP11, CP23 or whatever, রাইট? প্রত্যেক লেটার নোটিসের আপনার একটা আইডেন্টিফায়ার, একটা রিজন থাকে, রাইট? ফর এক্সাম্পল, খুবই কমন লেটার যেটা থাকে এটাকে বলে CP2000, রাইট? CP2000, রাইট? CP2000। এখন CP2000 নোটিস যেটা, এটা হলো গিয়ে বেসিক্যালি এটাকে বলে আন্ডার রিপোর্টিং নোটিস, রাইট? নোটিস অফ আন্ডার রিপোর্টেড ইনকাম। এইটা কারা পায়? এইটা যেটা হয়, আপনারা যখন প্রত্যেক বছর যখন ট্যাক্স ফাইলিং হয়, রাইট, আপনারা ট্যাক্স ফাইল করলেন, আপনারা আপনার ইনকাম রিপোর্ট করলেন। এখন আপনারা যাদের সাথে কাজ করছেন, রাইট, ওরাও কিন্তু আইআরএস এর কাছে আপনাদের ইনকামগুলো রিপোর্ট করে। ফর এক্সাম্পল, আপনি যদি W2 তে কাজ করে থাকেন, W2 আপনাকে যে কপি পাঠানো হয়েছে, আইআরএস এর কাছেও সেম কপি পাঠানো হবে। সো আইআরএস জানে আপনি কত টাকার W2 পাচ্ছেন। যদি আপনার 5টা W2 5 কোম্পানি দেয়, তার মানে আইআরএস এর কাছেও 5টা W2 ইস্যু হয়েছে। আপনাদের যদি কোনো 1099 থাকে, 1099 NEC, এটার জন্য আপনারা আইআরএস এর কাছেও একটা কপি যায়। আপনাদের যদি কোনো ক্রেডিট কার্ড কালেকশন করে থাকেন থার্ড পার্টির মাধ্যমে, মার্চেন্ট ফি যেটা বলে, স্কোয়ার হোক অথবা স্ট্রাইপ হোক, যেটাই হোক, আপনারা যে পয়সাটা কালেকশন করতেছেন, ওই যে অ্যামাউন্টটা এই কালেকশন হয়েছে, বেসিক্যালি ক্রেডিট কার্ড যে কালেকশনগুলো হচ্ছে, ওইটাও কিন্তু আইআরএস এর কাছে রিপোর্ট হয়। সো এখন আপনারা যখন ট্যাক্স ফাইল করলেন, অলসো আপনাদের ব্যাংকে যদি কোনো ইন্টারেস্ট থেকে থাকেন এবং ইন্টারেস্টটা যদি 10 টাকার বেশি থাকে, ওই যে ইন্টারেস্ট ইনকাম যেটা আপনাকে দিছে, ওই ইন্টারেস্ট ইনকাম কিন্তু আইআরএস এর কাছে রিপোর্ট হয়। সো দ্যাট মিনস আপনাদের যদি কোনো মর্গেজ থেকে থাকে, মোস্ট লাইকলি আপনার একটা এসক্রো অ্যাকাউন্ট আছে এবং ওই এসক্রোর জন্য আপনার কিছু ইন্টারেস্ট ইনকাম আসছে, রাইট? ওইটাও প্রতি বছর আপনার রিপোর্ট করা লাগে। যখন আপনি ট্যাক্স ফাইল করার পরে দেখা গেছে যে আপনার আপনি 4টা W2 ইস্যু করছেন, 3টা 1099, যেটাই হোক, রাইট? আপনি সব ইনকাম আপনার জানা মতে রিপোর্ট করছেন। কিন্তু পরে দেখা গেছে যে আপনার আরেকটা ছোট একটা W2 ছিল, $1000 হোক আর $2000 হোক, যেটা আপনি ভুলবশত ভাবে রিপোর্ট করেন নাই। এখন ওই যে মিসিং যে W2 হোক, 1099 হোক, অন্যান্য যে মিসিং রিপোর্টেড ইনকাম যেটা আপনি রিপোর্ট করেন নাই, ওইটার জন্য ওরা আপনাকে একটা লেটার পাঠাবে, যেটাকে বলে নোটিস অফ প্রপোজড ব্যালেন্স ডিউ,
এই নোটিশটা বেসিক্যালি সিপি 2000। এখন এই লেটারটা অনেক কমন বিকজ দেখা গেছে যে ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স, রাইট, মানুষ অনেক 1099 ওরা ভুলবশত ভাবে রিপোর্ট করেন নাই, স্পেশালি যাদের স্টক মার্কেটে 1099 ছিল অথবা ক্রিপ্টোকারেন্সিতে আপনাদের কিছু ছিল, ধরেন এই অনেক কোম্পানির যারা আপনার ধরেন রবিনহুডের মাধ্যমে যদি আপনি ক্রিপ্টো করে থাকেন, ওরা আপনাকে একটা 1099 পাঠাবে। কোনবেস ইউজুয়ালি পাঠায় না বিকজ ওরা একটু এই কি বলে ডকুমেন্টেশন ফলো করে নাই, বাট রবিনহুড অনেক 1099 পাঠাইছে, অথবা অন্যান্য যদি ব্রোকারেজ অ্যাকাউন্ট থেকে থাকে আপনাদের কিছু স্টক সেল করছেন, ওরা আপনাকে 1099 পাঠাইছে। কিন্তু মানুষ ভুলবশত ভাবে ওরা মনে করছেন যে আমার স্টক মার্কেটে আমার অনেক লস হয়েছে, এই ইনকাম, এইটাতে কোনো ইনকাম নাই আমার, এটা রিপোর্ট করা লাগবে না। কিন্তু প্রবলেম হয়েছে গিয়ে যে আপনারা যখন স্টকটা সেল করেন, যে সেল অ্যামাউন্টটা যেটা যতটুকু হয়েছে ওইটা কিন্তু আইআরএস এর কাছে রিপোর্ট হয়। কস্ট বেসিস আপনার স্টকের যে দাম ওইটা কিন্তু সব সময় রিপোর্ট হয় নাই। এখন আপনি যদি একটা স্টক যদি $10,000 বেচছেন এবং আপনি ওইটা $15,000 কিনছিলেন, আপনার $5,000 লস হয়েছে। এখন আপনি মনে করছিলেন যে এটার জন্য রিপোর্ট করার কোনো প্রয়োজন নাই, কিন্তু আইআরএস কিন্তু $10,000 ইনকাম ওইটা হিসেবে ওইটা দেখতেছে। এখন যেহেতু আপনি ওই ইনকামটা রিপোর্ট করেন নাই, ওরা আপনাকে লেটার পাঠাইছে সিপি 2000, ইট সেজ দ্যাট ইউ ডিড নট পে ইউর ট্যাক্সেস, এবং ওই ইনকামে আপনার ট্যাক্স চার্জ করতেছে। ইউজুয়ালি অন দ্য সিপি 2000 ওদের ট্যাক্স যেটা চাচ্ছে এটা কিন্তু অনেক হাই কম্পেয়ার টু আপনার অ্যাকচুয়াল ট্যাক্স। এখন আপনি যদি ওই লেটারটাতে যদি রেসপন্স না করেন, বর্তমানে ওরা বলতেছে যে আমরা মনে করতেছি তোমার একটা ইনকাম আছে, ওইটা রিপোর্ট করে নাই, এবং উই থিঙ্ক আমরা মনে করতেছি তোমার ট্যাক্স অত টাকা। ঠিক আছে, এখন তুমি যদি এইটা রেসপন্স না করো উইথিন 30 days, ওরা আপনাকে একটা সময় দিবে, যদি আপনি রেসপন্স না করেন তখন ওই প্রপোজ ব্যালেন্স, তার মানে ওরা যে এস্টিমেটেড যে ট্যাক্সটা বলতেছে ওরা অ্যাকচুয়াল ট্যাক্স হিসেবে ফাইলিং করে দিবে। সো দ্যাট মিনস যেখানে ওরা বলতেছে আপনার 25,000 টাকা ট্যাক্স, কিন্তু আপনার আসলে 25,000 না, ওইটা 3,000 হইতে পারে অথবা 0 হইতে পারে, অনেক কেসে এটা রিফান্ড হইতে পারে। ঠিক আছে, কিন্তু আপনারা যদি ঠিক মতো রেসপন্স না করেন, ওইটা কিন্তু তখন অ্যাকচুয়াল ট্যাক্স হিসেবে পড়ে যাবে, এবং দেন ইট বিকামস এ বিগ ইস্যু, কারণ আপনার ফাইলিং এর টাইম চলে যাচ্ছে, অথবা প্রপার এই প্রপার ডিপার্টমেন্টের সাথে আপনি ফাইলিং করতে পারতেছেন না, রাইট? সো ভেরিয়াস ইস্যু দাঁড়াবে। সো দিস ইজ ওয়াই সিপি 2000 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লেটার। যদি আপনারা এটা যদি দেখেন প্রপোজ ব্যালেন্স ডিউ, মেক শিওর আপনারা ঠিক মতো রেসপন্স করতেছেন। এবং অন্যান্য যে লেটারগুলো আসবে, এটা ছোটখাটো লেটার থাকবে আসবে, যেটা ধরেন আপনি যদি ট্যাক্স যখন ফাইল করছেন, আপনার যদি কোনো একটা বিগ ব্যালেন্স থেকে থাকে, ওইটাতে মোস্ট লাইকলি ওরা পেনাল্টি পাঠাবে ফর ইদার লেট ফাইলিং হইতে পারে, অথবা ফেলিয়ার টু ফাইল হইতে পারে, ফেলিয়ার টু পে হতে পারে। এটা কয়েকটা ব্যাপারের জন্য ওরা লেটার পাঠাইতে পারে। যদি কোনো কারণে দেখেন আপনাদের পেনাল্টি পাচ্ছেন আপনারা, যদি ওরা কোনো কারণে আপনাকে লেট পেমেন্টের জন্য পেনাল্টি দিচ্ছে, অথবা লেট ফাইলিং এর জন্য যদি পেনাল্টি দিচ্ছে, অনেক সময় আপনার ওই পেনাল্টি ওয়েভ করার কিছু স্কোপ আছে। সো আপনারা চেষ্টা করবেন ওই লেটারগুলোর রেসপন্স করার জন্য ঠিক মতো, সো দ্যাট ইউ কুড রিডিউস ইউর ট্যাক্সেস। জি আব্দুল চৌধুরী, বিভিন্ন রকম নোটিশ যারা পাবেন তারা আসলে কি করবেন আমরা এই বিষয়টা জানলাম। ইন অ্যাডিশন যদি ছোট্ট করে একটু স্ক্যামিং এর বিষয়টি যুক্ত করতেন, কারণ ট্যাক্সের শুরু থেকে এখন পর্যন্ত আইআরএস এর নাম দিয়ে বিভিন্ন ফোন, টেক্সট, মেইল, নানান রকমের স্ক্যামিং এর শিকার কিন্তু হচ্ছেন ট্যাক্স পেয়াররা, সেই বিষয়টি নিয়ে যদি কিছু বলতেন। ওকে, সো গুড কোয়েশ্চেন। সো রুল নাম্বার 1, আইআরএস কিন্তু সব সময় আপনাকে লেটার পাঠাবে ওরা। ঠিক আছে, ওরা আপনাকে কোনো সময় ইমেল পাঠাবে না, আপনাকে কোনো সময় ওরা টেলিফোনে কল করে বলবে না টেলিফোন পয়সা কালেকশন করার জন্য। ঠিক আছে, সো দোজ আর দ্য টু থিংস আপনার মনে করা লাগবে, রাইট? অনেক সময় মানুষ অনেক আগে আইআরএস আপনার বাসায় আসতো, এখন আর কিন্তু ওরা আসে না, বিকজ অন্যান্য মানুষ ফ্রড করতেছে। সো লট অফ টাইমস মানুষ ইনপারসনেট করে আইআরএস এর এজেন্ট হিসেবে। সো আইআরএস কিন্তু আপনার আর বাসায় আসবে না, কখনোই বাসায় আসবে না। ঠিক আছে, ওরা আপনাকে কালেকশন ডিপার্টমেন্ট টেলিফোনে কল করতে পারে কালেকশনের জন্য, দ্যাট ডাজন্ট মিন যে ওরা টেলিফোনে কালেকশন করবে। যদি কেউ আপনাকে টেলিফোনে বলে যে আমি আইআরএস থেকে কল করতেছি এবং তোমার অত টাকা ডিউ, আপনি বলবেন ওকে ঠিক আছে, দ্যাটস ফাইন, ভেরিফাই মাই ইনফরমেশন, রাইট? তখন ওরা আপনাকে জিজ্ঞেস করবে আপনাকে, বাট ইউ টেল দেম ইউ টেল দেম টু টেল ইউ হু ইউ আর, রাইট? ওরা যদি আপনাকে কল করে থাকে সো দে নো হু দে আর কলিং। ঠিক আছে, এবং লাস্টলি বলবেন যে ওকে ঠিক আছে, যদি আমার কোনো পেমেন্ট থেকে থাকে তুমি আমাকে লেটার পাঠাও। তখন ওরা অ্যাড্রেস চাবে, তখন আপনি বলবেন যে আমার লাস্ট ট্যাক্স ফাইলের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে তুমি লেটারটা পাঠাই দিও। দ্যাটস ইট। কারণ আইআরএস অলরেডি সব ইনফরমেশন গুলো জানে।
এখন আইআরএস ওরা যদি বলে না আমি তোমার অ্যাড্রেস জানি না, দ্যাট মিনস ইটস এ ফেক ইন্ডিভিজুয়াল। অথবা কেউ কল করে যদি বলে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ভেরিফাই করো, দ্যাটস নট। আপনি যদি ওদেরকে কল করেন, আইআরএস কে কল করেন, দেন ইয়াস ওরা আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ভেরিফাই করবে। ইফ সামবডি কলস ইউ, কেউ যদি আপনাকে টেলিফোনে কল করে বলে যে তোমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ডেট অফ বার্থ ভেরিফাই করো, ডু নট ডু দ্যাট আনলেস ইউ নো, আনলেস আপনি জানেন যে কে আপনাকে কল দিচ্ছে। সো দিস ইজ ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট। আইআরএস যখন আপনাকে লেটার পাঠাবে, ইয়েস ওইটা আপনি ইলেকট্রনিক্যালি রেসপন্স করতে পারবেন, ফ্যাক্সে রেসপন্স করতে পারবেন, লেটারে রেসপন্স করতে পারবেন। কিন্তু আইআরএস যখন আপনাকে কন্ট্যাক্ট করবে, মেক শিওর আপনি শুধু লেটারের যে পাচ্ছেন ওইটা আপনি রেসপন্স দিচ্ছেন, নাথিং এলস। ওরা যদি আপনাকে ইমেল পাঠায় বলে যে ক্লেম এ রিফান্ড, আর আপনাকে বলে যে একটা লিংকে ক্লিক করার জন্য ডু নট ক্লিক ইট, এটা আপনার ফেক, ভেরি ইম্পর্টেন্ট। সব ইনফরমেশন গুলো এটা ফেক থাকবে ইমেলের মাধ্যমে। সো বি ভেরি কেয়ারফুল অন দিস। অর্থাৎ ইমেইল, ফোন কিংবা টেক্সট কোনোভাবেই আইআরএস আপনার সাথে যোগাযোগ করবে না, সাধারণত তারা আপনাকে মেইল পাঠাবে, এটাই হচ্ছে মূল কথা। এক্স্যাক্টলি। আর আপনার যদি কোনো কারণে যদি আইআরএস এর অডিট হয়ে থাকে, রাইট, মানে এক্সামিনেশন হয়ে থাকে, রাইট, অনেক কোম্পানি আছে, বিজনেস হোক অথবা ইন্ডিভিজুয়াল হোক, আইআরএস এর এক্সামিনেশনে পড়ে, তখন এটা ফুল ব্লোন অডিট, রাইট। তখন প্রথম একটা লেটার আসবে যে তোমার এটা অডিট হচ্ছে এবং অডিটরের নাম সো এন্ড সো এবং অডিটরের ফোন নাম্বার সো এন্ড সো, আপনি ওকে কন্ট্যাক্ট করেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ওয়ান্স আপনার ইন্ট্রোডাকশনটা হয়, তখন ওরা আপনাকে কল করতে পারবে, বাট ইজ দ্য সেম অডিটর, সেম ইন্ডিভিজুয়াল আপনাকে কল করবে। ওরা কিন্তু র্যান্ডম মানুষ আপনাকে কল করবে না। অর্থাৎ সচেতন হওয়ার জন্য আসলে অনেক স্পেসিফিক করা গেল তথ্যগুলো। খুব ডিমান্ডিং একটা কোশ্চেন, সেটি হচ্ছে ট্যাক্সে আসলে যারা অর্থ সাশ্রয় করতে চান তারা আসলে কি করবেন, আপনি কি পরামর্শ দিবেন তাদের জন্য? আপা কোশ্চেনটা আরেকবার রিপিট করেন। ট্যাক্সে যারা অর্থ সাশ্রয় করতে চান তাদের, আপা এটা একটু এক্সপ্লেইন করেন, কোশ্চেনটা একটু এক্সপ্লেইন করেন। অর্থাৎ ইন দ্য মিড অফ দ্য ইয়ার যারা হচ্ছে ট্যাক্স ফাইলিং করবেন, অনেকেই আছেন যে ট্যাক্স ফাইলিং করার সময় তারা আসলে এমনভাবে পরিকল্পনা করতে চান যেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তারা যেন কিছু অর্থ যেন তারা বাঁচাতে পারেন, কিছু ট্যাক্স যেন তারা বাঁচাতে পারেন। ইন দ্যাট নোট কি পরামর্শ দিবেন? ওকে, very good question. Okay, so let's start off this way, right? এখন লাস্ট ইয়ার আমি যেটা দেখছি, অনেক ইন্ডিভিজুয়ালের ট্যাক্স ব্যালেন্স ছিল এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, তার মানে আপনাদের ট্যাক্স পে করা লাগছে, রাইট? এখন ট্যাক্স কেন পে করা লাগছে? ইউজুয়ালি কয়েকটা ব্যাপার হইতে পারে, যে অনেকের লাইফ সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে। ধরেন আগে আপনাদের 2 বাচ্চা ছিল, ওদের জন্য আপনি কলেজের জন্য ক্রেডিট পাইতেন, ইআইসি ক্রেডিট পাইতেন, কিন্তু বাচ্চারা এখন বড় হয়ে গেছে, আপনারা ওদেরকে ক্লেম করতে পারতেছেন না, ঠিক আছে? তার মানে আপনার বাচ্চাদের জন্য কোনো ক্রেডিট নাই। অথবা আরেকটা ব্যাপার হইতে পারে যে আপনার বাচ্চা ছিল 17 বছরের নিচে, আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন এবং বাচ্চারা বড় হয়ে গেছে, ইউ নট গেটিং এনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট, রাইট? অথবা অনেকের যেটা ভেরি কমন হয়, যেটা যে অনেকের 2টা জব, রাইট? 2টা W2 জব, যাদের 2টা W2 জব, মোস্ট কেসেস আপনারা ডেফিনেটলি ট্যাক্স পে করা লাগছে। অথবা আরেকটা সিচুয়েশনে যেখানে হাজবেন্ড ওয়াইফ দুজনেই কাজ করতেছেন, আপনাদেরও সেম সিচুয়েশন, বিকজ আপনাদের ইনকাম অনেক হাই হয়ে গেছে, এই কারণে আপনাদের ট্যাক্স দেওয়া লাগছে, রাইট? সো হোয়াট আর সাম অফ দ্য ওয়ে ইউ ক্যান মিটিগেট দিস? নাম্বার 1, আপনার মেক শিওর করা লাগবে যে আপনার উইথহোল্ডিংটা কারেক্ট, রাইট? আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের বাঙালি কমিউনিটি অনেক ইমপ্রুভ হচ্ছে, রাইট, অ্যাজ ফার এজ ইনকাম ইজ কনসার্ন, রাইট? এখন অনেকের ইনকাম এখন অনেক হাই, রাইট? এখন আপনার ইনকাম ধরেন যদি এখন 150,000 হইলো, আপনি একটা জবে কাজ করতেছেন এবং আপনার ওয়াইফও কাজ করেন, ঠিক আছে? আপনার ওয়াইফের একটা ভালো জব, 50,000 ওভার দ্য কেস ইট ইজ। এখন আপনি আপনার জবে মেরিট ফাইলিং জয়েন্ট হিসেবে উইথহোল্ডিং করতেছেন, ঠিক আছে? এখন তার মানে আপনার জব মনে করতেছে আপনার $150,000 ইনকাম, আপনি মেরিট, দে আর গোনা উইথহোল্ড বেসড অন 150,000। কিন্তু বছরের শেষে আপনার ওয়াইফের ইনকাম গিয়ে অ্যাড হলো, এখন আপনার ইনকাম ওয়াইফও ইনক্লুড করছেন যে উনি ম্যারিড, উনার ইনকাম 50,000। সো আলটিমেটলি কি হলো, এক জবে মনে করতেছে উনার শুধু $50,000 পুরো হাউস হোল্ডের ইনকাম, আরেক জব মনে করতেছে $150,000, বাট ইন রিয়ালিটি পুরো হাউস হোল্ডের ইনকাম $200,000।
In those situations, a lot of times আপনার ট্যাক্সটা আন্ডার উইথহেল্ড হইতে পারে। সো দিস ইজ ওয়াই সবসময় আপনাদের যারা স্পেশালি হাই ইনকামে আছেন, জানেন আপনাদের রিফান্ড পাচ্ছেন না, আপনারা পাবেন না বিকজ ইউর ইনকাম ইজ হাই, সবসময় আপনারা উইথহোল্ডিংটা চেক করবেন। উইথহোল্ডিং কি? তার মানে আপনারা ফেডারেল যে ট্যাক্স দিচ্ছেন, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স। স্টেট এবং সিটি ট্যাক্স নিয়ে ইউজুয়ালি বিগ ডিল হয় না বিকজ ওইটা ফিক্সড ট্যাক্স রেট, রাইট? কিন্তু আইআরএস এর ট্যাক্সটা গ্র্যাজুয়েটেড ট্যাক্স রেট। তার মানে আপনার ইনকাম যদি এক লেভেলে থাকে একটা পার্সেন্টেজ, এবং যত বাড়তে থাকবে ইনকামের ট্যাক্স রেটটা বাড়তে থাকে। সো দ্য রুল অফ থাম ইজ দিস, আপনি যদি জানেন আপনার ইনকাম 100,000, রাইট, ডাব্লিউটিতে কাজ করতেছেন, আপনি চেক করে দেখবেন আপনার ফেডারেলের ট্যাক্স উইথহোল্ডিং রেট কত। ভেরি সিম্পল ম্যাথ, ফেডারেল ট্যাক্স ডিভাইডেড বাই ইউর গ্রোস ওয়েজেস। এখন আপনার ইনকাম 100,000 এবং দেখা গেছে আপনি ফেডারেল ট্যাক্স দিয়েছেন 10,000, কত হইলে 10%। That's definitely আপনার ট্যাক্স আন্ডার উইথহেল্ড বিকজ ইউ নট গোনা বি এট 10%. সো অলওয়েজ আপনি চেক করে দেখবেন যে আপনার ট্যাক্সের রেটটা কোন পর্যায়ে আছে, এবং যদি দেখেন আন্ডার উইথহেল্ড, ইউ কল ইউর অ্যাকাউন্টেন্ট, টেল হিম দ্যাট লিসেন, আমার তো মনে হয় আমার W2টা আন্ডার উইথহেল্ড, হাউ ডু আই ফিক্স ইট? ইটস ভেরি ইজি টু ফিক্স। আপনি আপনার জবের সাথে W4 ফাইল করবেন, ওরা ঠিক করে দিবে। এবং যারা এখন ভালো জবে আছেন, আপনাদের কিন্তু অনেক স্কোপ আছে ট্যাক্স কমানোর জন্য। এখন দেখতেছেন যে আপনার ইনকাম হাই, আপনার বর্তমানে ইউ ডোন্ট নিড দ্য মানি, আই মিন ইউ নিড দ্য মানি বাট নট অল অফ ইট, আপনার সেভিংস হাই, রাইট? ইন দ্যাট কেস আপনি কিছু ট্যাক্স ডিফার করতে পারবেন। তার মানে 401k, রাইট? তার মানে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, আপনার ইনকাম 5,000 ঢুকাই দিলেন রিটায়ারমেন্টে, ওই 5,000-এ কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না, এবং ওই 5,000 আপনার অ্যাকাউন্টে, রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে কন্টিনিউ গ্রো হইতে থাকবে। এখন আপনি যদি একটা ভালো কোম্পানিতে কাজ করেন, মোস্ট লাইকলি আপনার কোম্পানি আপনার 401k যে কন্ট্রিবিউশন করছেন ওইটা আপনার জন্য ওরা ম্যাচ করবে। তার মানে আপনি যদি 5,000 দেন, ওরাও আরো 5,000 ঢুকাইতে পারবে আপনার অ্যাকাউন্টে। তার মানে এখন আপনার রিটায়ারমেন্টের জন্য আপনার $10,000 আছে ফর ফিউচার। অলসো এখন যাদের ইনকাম হাই, আপনাদের ছেলেমেয়েরা যদি এখন ফিউচারে কলেজে যাবে, রাইট, কিন্তু এখন আপনারা ওদের জন্য পয়সা ব্যাংক অ্যাকাউন্টে সেভ করে রাখছেন, ইনস্টেড আরেকটা অ্যাকাউন্ট আছে, এটাকে বলে 529 প্ল্যান, রাইট? 529 প্ল্যানে আপনারা যদি পয়সা ঢুকান, অনেক স্টেটে আপনাকে ডিডাকশন দিবে, এবং ওই যে পয়সাটা ঢুকাইছেন ওইটা আপনার স্টক মার্কেট অথবা ডিফারেন্ট ইনভেস্টমেন্ট মেথডের মধ্যে গ্রো করতে থাকবে, এবং যে অ্যামাউন্ট আপনার গ্রো হয়েছে ওটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না when you use the money for your children's school. এখন অনেকের আছে আপনাদের ইন্স্যুরেন্স আছে, কিন্তু আপনাদের হাই ডিডাক্টেবল, রাইট, ইন্স্যুরেন্স। তার মানে আপনাদের প্রিমিয়াম হাই, অথবা আপনাদের অনেক মেডিসিন কেনা লাগতে পারে। আপনারা তখন মেডিসিন এমনিতেই কিনতেছেন, এবং ইন্স্যুরেন্স না, ঠিক, কোপে আপনাদের অনেক হাই আপনার এমনিতেই দিচ্ছেন। অনেকের বছরে দেওয়া লাগতেছে ধরেন 2,000 টাকা বা 2,500, whatever it is. এখন আপনার জবে যদি ওরা HSA, এটাকে বলে হেলথ সেভিংস অ্যাকাউন্ট, আপনারা যদি HSA অ্যাকাউন্ট যদি খুলে রাখেন, তখন আপনার অ্যাকাউন্ট এই পেচেক থেকে ওরা অলরেডি আগে থেকে যে অ্যামাউন্টটা চাচ্ছেন, এখন আপনি যদি জানেন আপনার প্রেসক্রিপশন, কোপে সব মিলায় 2,000 টাকা যায় বছরে, ওরা আগে থেকে ওই $2,000 কেটে রেখে দেবে, এবং ওইটাতে আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। ইয়েস, ওইটাতে অনেক পয়সা সেভ হচ্ছে না, বাট স্টিল এই ছোট ছোট যে সেভিংস গুলো আছে, আপনারা যদি ওই সেভিংস এর যদি আপনারা এই কি বলে এটাকে এক্সিকিউট করতে পারেন ঠিক মতো, এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ কুড স্টিল সেভ এ হোল লট অফ মানি। সো আরো অন্যান্য ভ্যারিয়াস মেথড আছে। ধরেন এখন আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, এখন দেখা গেছে যে আপনার কি বলে এটাকে আপনার বাসা থেকে আপনি কাজ করতেছেন, রাইট? এখন আপনি যে বাসা থেকে যে কাজ করতেছেন এটাকে বলে হোম অফিস ডিডাকশন, রাইট? ওই হোম অফিস ডিডাকশনের জন্য কিন্তু আপনারা ডিডাকশন পাচ্ছেন যদি আপনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন। W2 যদি থাকেন ওইটা আপনাকে ডিডাকশন দিবে না, বাট যদি আপনারা এই সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, তার মানে আপনাদের 1099 জব, আপনারা কিন্তু এই হোম অফিস ডিডাকশনটা আপনারা নিতে পারতেছেন। অলসো যারা হোম কেয়ার করেন, রাইট, এখন আপনার মা বাবার হোম কেয়ার করতেছেন, এবং মা বাবা আপনার সাথেই থাকেন, কিন্তু কাগজে কলমে আপনার সাথে থাকতেছেন না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু আপনি আপনার মা বাবা আপনার সাথে থাকতেছেন এবং আপনি ওদের হোম কেয়ার করতেছেন, দ্যাট মিনস ওইটাতে আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। ইটস ট্যাক্স ফ্রি, দ্য হোল মানি ইজ ট্যাক্স ফ্রি, বাট ইউ হ্যাভ টু মেক শিওর আপনার ডকুমেন্টেশন গুলো ঠিক মতো আছে, যেখানে আপনার যখন অডিট হবে আপনার ডকুমেন্টসটা আপনাদের ওদেরকে প্রোভাইড করতে পারবেন, রাইট? সো দিজ আর অল ডিফারেন্ট স্ট্র্যাটেজিজ ইউ ক্যান ইমপ্লিমেন্ট, এবং আপনার যদি অন্যান্য কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন, এবং উইল ট্রাই টু ডু দ্য বেস্ট টু হেল্প ইউ আউট। জি, আব্দুল চৌধুরী, বিজনেস ওনারদের জন্য আপনি কি পরামর্শ দিবেন সেই ক্ষেত্রে? তারা কিভাবে টাকা সেভ করবে, ডলার সেভ করতে পারবে? সো
আমি যেটা দেখছি, রাইট, বিজনেস ওনারদের যে one of the thing that I notice is that record keeping, right, is a very big weakness, right? এখন আপনার যদি রেকর্ড কিপিং যদি ঠিক মতো না থাকে, এখন আপনি তো আসলে জানবেন না কিরকম পয়সা সেভ করা লাগবে, বিকজ নাম্বার ওয়ান, আপনি শিওর না আপনার কোম্পানি লসে আছে না প্রফিটে আছে, রাইট? ইয়েস, আপনি মনে করতেছেন আপনারটা প্রফিটে আছে, বাট হাউ মাচ প্রফিট, রাইট? আপনি ধরেন অনেক টাইম স্পেন্ড করতেছেন কোম্পানিতে, বাট ইউ হ্যাভ টু মেক শিওর আপনার বিজনেসটা ঠিকমতো এফিশিয়েন্টলি অপারেট করতেছে, রাইট? সো দিস ইজ ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাদের রেকর্ড কিপিং, রাইট? রেকর্ড কিপিং মানে আপনার মেক শিওর করবেন আপনার ইনকাম এবং এক্সপেন্সের ট্র্যাকিং আছে। এখন দেখা গেছে যে আপনার ইউনো সবকিছু ঠিক মতো চলতেছে, সো নাও ইউ ক্যান ডু ডিফারেন্ট টাইপ অফ স্ট্র্যাটেজিস, রাইট? এই যে আগে যে বললাম W2 তে আপনাদের যারা কাজ করেন আপনারা 401k ওপেন করতে পারবেন। যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আছেন আপনাদেরও কিন্তু রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন, ওয়্যার আপনারা যে অ্যামাউন্টটা কন্ট্রিবিউশন করতেছেন রিটায়ারমেন্টের জন্য ওইটাতে আপনার ট্যাক্স দেওয়া লাগতেছে না, এবং ওই কন্ট্রিবিউশনটা ট্যাক্স ফ্রি গ্রো হবে। এটাকে বলে সেপ অ্যাকাউন্ট বলে, এটা সেলফ এমপ্লয়েড প্ল্যান, যেটা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের মতো, অথবা ট্রেডিশনাল আয়ের অথবা রথ আয়ের হতে পারে, রাইট? রথ আয়েরতে আবার ট্যাক্স ডিডাকশন নাই, বাট ওইটা পয়সা যখন পাবেন রিটায়ারমেন্টের সময় এটা সব ট্যাক্স ফ্রি। এখন আরেকটা সিচুয়েশন দেখতে পারেন যে আপনার বাবা মা বাসায় আছেন, ওরা আগে কাজ করছিলেন এবং ওদের বর্তমানে 35টা ক্রেডিট আছে সোশ্যাল সিকিউরিটিতে, রাইট? এখন তার মানে ওরা পুরো সোশ্যাল সিকিউরিটি পাবেন না, বিকজ ওদের এনাফ ক্রেডিট নাই। সো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইজ ওদের জন্য আপনার একটা ট্যাক্স ফাইল করা উচিত, সো দ্যাট ওরা রিমেইনিং ট্যাক্স ক্রেডিটটা পাচ্ছেন। ওইটা সেলফ এমপ্লয়েড ইনকামের মাধ্যমে ইউজুয়ালি রিপোর্ট করা হয়, রাইট? এটা দ্য রিজন আই ব্রট ইট আপ, যদি আপনার কাজ না থাকে এট দ্যাট পয়েন্ট ওরা আপনার সেলফ এমপ্লয়েড হিসেবে দেখানো লাগবে। অলসো অনেক সময় দেখা গেছে যে আপনার ব্যবসার জন্য অনেক ইকুইপমেন্ট লাগতেছে, রাইট? এবং আপনি ইকুইপমেন্ট গুলো কিনতেছেন, কিন্তু আপনার বিজনেসের মাধ্যমে কিনতেছেন, আপনি এটা পার্সোনালি কিনতেছেন, রাইট? সো দিস ইজ ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি অলরেডি এটা বিজনেসের জন্য ইউজ করতেছেন, ইউ মাইট এজ ওয়েল বাই ইট উইথ ইউর বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট অর বিজনেস ক্রেডিট কার্ড। এখন অলসো আপনার কোম্পানিতে যারা যদি অন্যান্য এমপ্লয়ি থেকে থাকে, ওরা যদি এখন এমপ্লয়ি মানে আপনার W2 যদি এমপ্লয়ি থেকে থাকে, সো ইউ ওয়ান্ট টু মেক শিওর দ্যাট ওরা যদি কোনো 401k অ্যাকাউন্ট খুলতে চায় আপনারা ওদেরকে ওই বেনিফিটটা দিতে পারবেন, রাইট? এখন আপনার এমপ্লয়িদের জন্য 401k অ্যাকাউন্ট খোলাও ভেরি ইজি, এবং ওই 401k খোলার জন্য আপনার যে মান্থলি ফিটা যাচ্ছে ওইটার জন্য কিন্তু আপনারা ট্যাক্স ক্রেডিট পান, রাইট? সো এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অ্যাকচুয়ালি ট্যাক্স ফ্রি অলমোস্ট। দেন অ্যানাদার থিং ইজ, আপনি যদি এখন ঠিকমতো রেকর্ড কিপিং করে থাকেন, বছরের শেষে দেখতে পারবেন যে আপনার আসলে ইনকাম কত টাকা, এবং ওই ইনকামের উপরে আপনি আগে থেকে ট্যাক্স দিতে পারবেন। এবং যদি দেখেন আপনার ইকুইপমেন্ট কেনা লাগতেছে অথবা গাড়ি কেনা লাগতেছে, ইউ উইল নো ওয়েদার আপনার এই গাড়িটাকে এই বছরে কিনবেন নাকি আগামী বছরে কিনবেন। সো দিস ইজ ওয়াই রেকর্ড কিপিং এবং ট্যাক্স প্ল্যানিং যেটা বলে এটা খুব ইম্পর্টেন্ট। সো আপনারা আগে থেকে প্রজেকশন করতে পারবেন যে আপনার কত টাকা ট্যাক্স বা কি দেওয়া লাগবে। জি, আমরা মনে হয় যে অনেকগুলো জানার বিষয় ছিল যেগুলো আমরা স্পষ্ট হয়েছে, আলোচনা চলতে পারতো আরো অনেক বেশি, কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে। আব্দুল চৌধুরী, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপা থ্যাংক ইউ, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। টিবিএন অ্যানালাইসিস এই ছিল আমাদের আজকের আলোচনা। টিবিএন 24 এর সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।